Hello everyone, welcome back to another session with Lalixa. Today we are going to explore another beautiful poem, Our Casuarina Tree by Toru Dutt. This is from class 12, semester 3 syllabus. We will go through the poem along with its Bengali meaning, theme, poetic device and the message given by the poetess. Now at first let's talk about the genius poetess Toru Dutt. Toru Dutt, whose full name was Torulata Dotto, was born in an elite Bengali Hindu family in Calcutta, and later her whole family was converted to Christianity in 1862. She was not only a genius poetess but also a trailblazer. She was called a trailblazer because she was the first Indian female poet in English. Not only that, she was also a polyglot. She was adept in 4 languages: English, French, Bengali and Sanskrit. Unfortunately, we lost this genius poetess in 1877. মাত্র 21 বছর বয়সে তার যক্ষা রোগে মৃত্যু হয়, tuberculosis or consumption. Now talk about the poem. This poem is an autobiographical poem and also an ode. Now what is an ode? Ode is a lyrical poem that expresses the strong feeling or praise for someone, something or some event. ওড হলো একটা গীতি কবিতা যেখানে কবি কি করেন, কোন একটা পার্সন হতে পারে, কোন একটা জিনিস হতে পারে, কোন একটা জায়গা হতে পারে, কোন একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া হতে পারে, যা কিছু হতে পারে, তার প্রতি নিজের মনের যে গভীর অনুভূতি বা বলতে পারি আমরা তার প্রশংসা করে কবিতাটা লেখা হয়। তাহলে এটাকে ওড কেন বলা হচ্ছে? বিকজ just look at the title, Our Casuarina Tree. তাহলে এখানে তিনি কি করছেন, ক্যাজুরিনা ট্রিটাকে উদ্দেশ্য করে এই পুরো কবিতাটা তিনি ডেডিকেট করছেন বা পুরো কবিতাটা তিনি লিখছেন, সেজন্য এটাকে আমরা বলছি একটা ওড। আর অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম কেন বলছি? অটোবায়োগ্রাফিতে কি করা হয়, নিজের সম্পর্কে বলা হয়। তাহলে এখানে কবি তরুলতা দত্ত বা তরু দত্ত তিনি কি করছেন, এই ক্যাজুরিনা ট্রির মাধ্যমে তার ছোটবেলাকার যাবতীয় স্মৃতি, তার ভাই বোনের কথা তিনি প্রকাশ করছেন। তাহলে এখানে আমরা তার ব্যক্তিগত জীবনের একটা ছাপ দেখতে পাচ্ছি, সেজন্য এটাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। এই কবিতাটা তার মৃত্যুর পর তারই একটা পোয়েট্রি কালেকশন অ্যান্সিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুস্তানে তার বাবা এটা প্রকাশিত করেন তার মৃত্যুর পর, মানে দিস পোয়েম ওয়াজ পাবলিশড পস্টুমাসলি। এই ক্যাসিওরিনা গাছটা কিন্তু কেবলমাত্র তার কাছে একটা গাছ ছিল না, ইট ওয়াজ দ্য সিম্বল অফ হার চাইল্ডহুড। এখানে তিনি কি করছেন, she is immortalizing her childhood memories and her extreme love for her deceased siblings. তার 2 ভাই বোন ছিল, আবজু আর অরু, তো তিনি তাদেরকে ভীষণই ভালোবাসতেন অ্যান্ড আনফর্চুনেটলি দে অলসো ডায়েড অফ টিউবারকিউলোসিস। তো তার ভাই বোনের মৃত্যুটা তাকে কিন্তু গভীরভাবে শোকার্ত করেছিল। তো তার ভাই বোনের প্রতি ভালোবাসা, তার যে ছোটবেলাকার স্মৃতি, সমস্ত কিছুকে তিনি ইমর্টালাইজ করার জন্য এই কবিতাটাকে কি করলেন, ক্যাজুরিনা ট্রিকে উদ্দেশ্য করে লিখলেন। আমরা জানি টাইম ডেস্ট্রয়েজ এভরিথিং, সময় সব কিছুকে ধ্বংস করে দেয়, আমরা সময়ের বাইরে কিন্তু কেউ যেতে পারি না। তাই কবিরা কি করতেন, তাদের যা কিছু প্রিয় জিনিস হতে পারে, প্রিয় মানুষ হতে পারে, তাদের ক্রিয়েশনের মাধ্যমে সেগুলোকে জীবন্ত করে রাখতেন বা বাঁচিয়ে রাখতেন। আমরা শেক্সপিয়ারের সনেট 18-এও দেখতে পাচ্ছি তিনি তার বন্ধুর সৌন্দর্যটাকে কি করছেন, কবিতার মাধ্যমে ইমর্টালাইজ করছেন এবং তিনি বলছেন যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন এই কবিতার অস্তিত্ব থাকবে, ততদিন তুমি বেঁচে থাকবে। তার মানে ক্রিয়েশন কখনো কিন্তু ধ্বংস হয় না, যতদিন মানব সভ্যতা রয়েছে সেই ক্রিয়েশনের মাধ্যমে সমস্ত জিনিস অমর হয়ে থাকতে পারে। সেই মানুষটা হয়তো বেঁচে থাকবে না, কিন্তু তার যাবতীয় কৃতিত্ব, তার যাবতীয় স্মৃতি, সমস্ত কিছু কিন্তু এই ক্রিয়েশনের মাধ্যমে অমর করে যাওয়া সম্ভব। এখানেও কবি তাই করছেন। যখনই তিনি গাছটার কথা ভাবেন তিনি নস্টালজিক হয়ে যান। তার ভাই বোনের সঙ্গে যে ছোট থেকে খেলা, বড় হওয়া, সমস্ত স্মৃতি তার মনের মধ্যে নাড়া দিয়ে ওঠে এবং তার চোখ দুটো যেন জলে ভিজে যায়, কারণ তিনি তার ভাই বোনকে ভীষণভাবে মিস করেন। এই গাছটা মেনলি ছিল তাদের কলকাতার বাড়িতে বাগানে, সেই বাগানের মধ্যে তিনি সেই গাছের তলায় তার ভাই বোনের সঙ্গে খেলা করেছেন, সেই যে স্মৃতি সেটাকে ইমর্টালাইজ করার জন্য তিনি এই কবিতাটা লিখছেন। এটা মোস্ট প্রবাবলি তিনি তার মৃত্যুর আগেই লিখেছেন, অ্যারাউন্ড 1876। নাও লুক অ্যাট দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম। এটা 55 লাইনের একটি কবিতা এবং 11টা লাইনের 5টি স্তবক রয়েছে। দেখো এই যে 11 লাইন স্ট্যানজা, এটাকে বলা হয় রাউন্ডেল। দ্যাট মিনস উই হ্যাভ 5 রাউন্ডেলস হিয়ার। আর এই যে 5টা রাউন্ডেল রয়েছে, এই একটা রাউন্ডেল আবার অক্টেভ আর টার্সেটে ভাগ রয়েছে। নাও হোয়াট ইজ অক্টেভ? ইউ হ্যাভ অলরেডি রেড অ্যাবাউট অক্টেভ ইন ইয়োর 11th syllabus.
8 লাইন স্ট্যানজা অফ আ পোয়েম ইজ কল্ড অক্টেভ। তাহলে এই যে 11টা লাইন রয়েছে সেটা অক্টেভে ভাগ রয়েছে। আর টার্সেট, টার্সেট মিনস 3 লাইন স্ট্যানজা অফ আ পোয়েম, তাহলে 8টা আর 3টেতে ভাগ রয়েছে। এগেইন দ্য অক্টেভ ইজ ডিভাইডেড ইন্টু 2 কোয়াড্রেন্টস। অক্টেভটা আবার দুটো কোয়াড্রেন্টে ভাগ রয়েছে। না হোয়াট ইজ কোয়াড্রেন্ট? Quatrain is the 4-line stanza of a poem. Now let's delve into the poem. Like a huge python winding round and round, একটা বিশাল অজগর সাপের মতো গোল গোল পাক খেয়ে বা পেঁচিয়ে ধরে, দ্য রাগড ট্রাঙ্ক ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, এই যে রুক্ষ গাছের গুড়ি বা গাছের যে রুক্ষ ছালটা সেটার মধ্যে গভীর ক্ষতচিহ্নের সৃষ্টি করে, আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, তারাদের কাছ পর্যন্ত, এর চূড়া পর্যন্ত বিস্তৃত হয়ে বা তারাদের কাছ পর্যন্ত বিস্তৃত এর চূড়া অবধি, আ ক্রিপার ক্লাইম্বস, একটা লতা গাছ কি করেছে? জড়িয়ে উঠেছে। ইন হুজ এমব্রাসেস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ, বলছে কি যার শক্ত আলিঙ্গনে অন্য কোনো গাছ হয়তো বেঁচে থাকতে পারতো না। তাহলে এইটুকু যে আমরা পড়লাম তার মধ্যে ফার্স্ট লাইনটাতেই রয়েছে লাইক আ হিউজ পাইথন, একটা বিশাল অজগর সাপের মতো। তাহলে এখানে যে ক্রিপারটার কথা বলা হচ্ছে সেই ক্রিপারটাকে ডাইরেক্ট একটা পাইথনের সঙ্গে তুলনা করা হলো। দিস ইজ কল্ড দ্য সিমিলি। তোমরা ক্লাস 11-এ পড়ার সময় রেটোরিক্যাল ডিভাইস সবাই পড়েছো। সো দিস ওয়ান ইজ অলসো আ রেটোরিক্যাল ডিভাইস। নাও হোয়াট ইজ সিমিলি? Simile is a figure of speech when an explicit comparison is made between two dissimilar things. যখন দুটো ভিন্ন জিনিসের মধ্যে একটা ডাইরেক্ট তুলনা করা হয়, সেখানে কি থাকে? লাইক, অ্যাজ, সো এই শব্দগুলোর উল্লেখ থাকে, তখন আমরা সেটাকে বলে থাকি সিমিলি। তাহলে দেখো এখানে বলা হচ্ছে লাইক আ হিউজ পাইথন, একটা বিশাল অজগর সাপের মতো। তাহলে এই লতাগুল্মটাকে তুলনা করা হচ্ছে একটা পাইথনের সঙ্গে, সেটা হচ্ছে ডাইরেক্ট কম্প্যারিজন করা হচ্ছে। তাহলে এটাকে আমরা বলতে পারি সিমিলি। এগেন এখানে আরেকটা রেটোরিক্যাল ডিভাইস রয়েছে যেটাকে বলা হয় জুমরফিজম। না হোয়াট ইজ জুমরফিজম? আমরা পার্সনিফিকেশন পড়েছি, ঠিক সেই রকমই কিছুটা। সেখানে পার্সনিফিকেশনে কি করা হতো? যখন হিউম্যান কোয়ালিটিস আর অ্যাট্রিবিউটেড টু নন হিউম্যান এন্টিটিস, এখানে when animal traits or animal characteristics are attributed to non-animal entities, যখন কোনো পশুর গুণগুলো পশু নয় এমন কোনো জিনিসের ওপর আরোপ করা হয়। তাহলে দেখো তোমরা যদি কেউ অজগর সাপকে শিকার ধরতে দেখে থাকো, ভিডিও বা ছবি যাই হোক, সামনাসামনি কথা বলছি না, তো তোমরা দেখবে প্রথমে সে কি করে, তার যে শিকারটাকে সেটাকে সে প্রথমে পেঁচিয়ে নেয়, পেঁচিয়ে নিয়ে উঠে শিকার করতে শুরু করে। তো এখানে সেই যে একটা ভয়ঙ্কর ছবি দেখানো হচ্ছে যে ওই যে একটা লতা গাছ, সেটা একদম গোড়া থেকে গাছটার মাথা পর্যন্ত জড়িয়ে আছে, তাকে গোল 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 করে পেঁচিয়ে, যেন তাকে মেরে ফেলতে চাইছে। তাহলে এই যে গোল গোল করে পেঁচিয়ে শিকার করার যে পদ্ধতি সেটা পাইথনের, সেটা হচ্ছে একটা অ্যানিমাল ট্রেটস বা একটা প্রাণীর বৈশিষ্ট্য। গাছটা তো কোনো পশু নয়, তাহলে এখানে ওই গাছটা যে পেঁচিয়ে আছে এটাকে যেন মনে করা হচ্ছে সেই গাছটাকে শিকার করতে চাইছে, এই লতা গাছটা বড় ক্যাসিউরিনা গাছটাকে শিকার করতে চাইছে। তাহলে এখানে এই যে অ্যাট্রিবিউট করা হলো এটা কি বলা হচ্ছে? জুমরফিজম। নেক্সট ইন দ্য থার্ড লাইন হাইপারবোলি হ্যাজ বিন ইউজড। আমরা জানি হাইপারবোলি ইজ আ ফিগার অফ স্পিচ টু এক্সাজারেট সামথিং। যখন কোনো কিছুকে বাড়িয়ে বলা হয় সেই যে ফিগার অফ স্পিচ সেটাকে আমরা বলে থাকি হাইপারবোলি। এখানে কবি কি বলছেন? তিনি বলছেন গাছটা কোথা পর্যন্ত বিস্তৃত? একদম তারাদের কাছ পর্যন্ত বিস্তৃত। তাহলে এটাকে তিনি কি করছেন? গাছটার যে বিশালতা সেটাকে প্রকাশ করার জন্য বা সেটাকে বোঝানোর জন্য তিনি এই ফিগার অফ স্পিচটা ব্যবহার করছেন। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু গাছটাকে আমরা মেটাফরিক্যালি বলতে পারি কবি নিজের কথা বলছেন, কারণ তিনি ছোট থেকে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। তিনি সেই দুঃখ কষ্টগুলো হয়তো সেই সময়গুলো পেরিয়ে এসছেন, কিন্তু তার সেই ক্ষত চিহ্নগুলো গভীর হয়ে তার মনের মধ্যে রয়ে গেছে। তার মধ্যে হচ্ছে একটা কি, তার প্রিয় ভাই বোনের মৃত্যু। তিনি তার ছোট ছোট ভাই বোনের মৃত্যু চোখের সামনে দেখেছেন। ঠিক তেমনভাবেই এই যে গাছটাকে লতাগুল্মটা পেঁচিয়ে ধরে রেখেছে, পেঁচিয়ে ধরে থাকার ফলে কি হয়েছে? তার গায়ে গভীর ক্ষতচিহ্নের সৃষ্টি হয়েছে, স্কার্স। সেই গভীর ক্ষতচিহ্নের সৃষ্টি হয়েছে, তবুও সে গাছটাকে কিন্তু নোয়াতে পারেনি। তাহলে কবির জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, সমস্ত দুঃখ কষ্টকে তিনি সহ্য করে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাহলে এখানে এই গাছটাকেও আমরা বলতে পারি সিম্বলিক্যালি তিনি নিজেকে বোঝানোর জন্য ব্যবহার করছেন। বাট গ্যালেন্টলি দ্য জায়ান্ট উইয়ার্স দ্য স্কার্ফ, কিন্তু সাহসের সঙ্গে এই দৈত্যাকার গাছটি পড়ে রয়েছে একটা ওড়নার মতো করে। এগেন দ্য ইউজ অফ অ্যানাদার ফিগার অফ স্পিচ, এখানে আবার একটা আলাদা ফিগার অফ স্পিচের ব্যবহার করা হচ্ছে, দ্যাট ইজ মেটাফোর। মেটাফোর কি? সেম অ্যাজ সিমিলি, বাট ইট ইজ অ্যান ইমপ্লিসিট কম্প্যারিজন। নাও মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ where an implicit comparison is made between two dissimilar things.
যখন দুটো ভিন্নধর্মী জিনিসের মধ্যে একটা পরোক্ষ তুলনা করা হয়। সিমিলিতে যেমন আমরা কি দেখেছি, অ্যাজ, লাইক, সো এগুলো উল্লেখ থাকবে, এখানে কিন্তু সেই শব্দগুলোর উল্লেখ থাকবে না। আমাদেরকে বুঝে নিতে হবে যে ওই জিনিসটার সঙ্গে ওই জিনিসটা তুলনা করা হচ্ছে। তাহলে দেখো কি বলা হচ্ছে, যে বিশাল দৈত্যাকৃতির গাছটা মানে ক্যাজুরিনা ট্রিটা সে কি করেছে, একটা ওড়নার মতো জড়িয়ে রয়েছে। এই ক্রিপারটাকে ওড়নার সঙ্গে তুলনা করা হলো। তাহলে এখানে দেখো, এই যে আমরা বুঝতে পারছি ক্রিপারটাকে ওড়নার সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু সেটা ডাইরেক্টলি বলা নেই। দ্যাটস ওয়াই দিস ইজ আ মেটাফর। তাহলে দেখো এখানে কিন্তু তিনি গাছের যে স্ট্রেংথ, রেজিলিয়েন্স, পাওয়ার সেটাকে তিনি ডেসক্রাইব করছেন। মানে যে গাছটা তাকে শক্ত করে জড়িয়ে রয়েছে, তিনি বলছেন অন্য কোনো গাছ হলে হয়তো বাঁচতেই পারতো না, সেই লতাগুল্মটাকে, সেই শক্ত লতাগুল্মটাকে সে কি করছে, একটা ওড়নার মতো যেন লুজলি, লাইটলি তার গায়ের মধ্যে জড়িয়ে রেখেছে। যখন আমরা ওড়না গায়ে জড়াই আমাদের নিশ্চয়ই কোনো কষ্ট হয় না, ঠিক তেমনভাবেই সে যেন ওড়নার মতো গায়ে জড়িয়ে রয়েছে, তার কোনো কষ্টই যেন হচ্ছে না। And flowers are hung in crimson clusters all the boughs among, এবং সমস্ত ডালপালার মধ্যে রক্তাভ ফুলগুলো থোকায় থোকায় ঝুলছে। যে গাছটা তাকে শিকার করার জন্য বা বলতে পারি মারার জন্য তার গায়ের মধ্যে জড়িয়ে রয়েছে, সেটাকে সে কি করছে, একটা যেন অলংকারের মতো ব্যবহার করছে। মানে যে লতাগুল্মটা জড়িয়ে রয়েছে তার গা থেকে থোকায় থোকায় লাল, গাঢ় লাল বর্ণের ফুল ঝুলছে, সেগুলোতে তাহলে কি হচ্ছে, গাছটাকে দেখতে আরো সুন্দর লাগছে। তাহলে গাছটার এতটাই স্ট্রেংথ যে সে কি করছে, তার অবস্টাকলগুলোকে নিজের অলংকার হিসেবে ব্যবহার করে নিচ্ছে। Whereon all day are gathered bird and bee, যেখানে সারা দিন ধরে কি হয়, পাখি এবং মৌমাছিরা এসে আশ্রয় নেয়। তাহলে যে শক্ত বাঁধনের আলিঙ্গনে বা যে অবস্টাকেলের জন্য তার মারা যাওয়া দরকার ছিল হয়তো, কিন্তু বর্তমানে সে কি হয়েছে, বহু পাখি এবং মৌমাছির আশ্রয় হিসেবেও কাজ করছে। তাহলে এখানে কবির কথাও আমরা বলতে পারি যে দেখো, যখন তার ভাই বোন মারা যাচ্ছে, তাহলে তার বাবা মারও ভেঙে পড়ার কথা। সে তো ভেঙে পড়েইছে, মানে সেও তার ভাই বোনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো, কিন্তু সে যেন এখন বাকিদের সাহারা হয়ে উঠেছে, বাকিদেরকে বেঁচে থাকার রসদ যোগাচ্ছেন কবি। অ্যান্ড অফট অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোজ, এবং প্রায়শই রাত্রিতে কি হয়, বাগানটা পরিপূর্ণ হয়ে ওঠে। অফট, দিস ইজ অ্যান আর্কেইক ওয়ার্ড, বা বলতে পারি ওল্ড পোয়েটিক্যাল ইউজ অফ অফেন। প্রায়শই কি হয়, রাত্রিতে বাগানটা পরিপূর্ণ হয়ে ওঠে উইথ হোয়াট, উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, সেই মিষ্টি মধুর গানে যেটার হয়তো কোনো অন্ত নেই। সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রি, আমাদের গাছের অন্ধকার থেকে সে গান করে, ডার্কলিং মিনস ফ্রম ডার্কনেস, অন্ধকার থেকে গান করে, হোয়াইল মেন রিপোজ, যখন মানুষেরা ঘুমায়। তাহলে দেখো এই যে প্রকৃতি, ইট ইজ দি এন্ডলেস সোর্স অফ, আমরা বলতে পারি লাইফ অ্যান্ড এনার্জি, রাইট। অন্ধকারের মধ্যে একটা পাখি গান গেয়ে গেয়ে কি করছে, বাগানটাকে ভরিয়ে রাখছে। যে সমস্ত মানুষের হয়তো প্রচণ্ড দুঃখ কষ্ট রয়েছে, যারা স্লিপলেস নাইট স্পেন্ড করে, তাদের জন্য তাদের মনটাকে শান্তি দেওয়ার কাজ যেন সে করছে। রাত্রিবেলায় যে সেই পাখির গান, সেটা কি করছে, দিনের বেলা তো সেই ফুলগুলো ঝুলে থাকে এবং পরিবেশটা খুব সুন্দর হয়ে থাকে, শুধু দিনের বেলাতেও নয়, রাত্রিবেলাতেও পাখির গান সেই পরিবেশটাকে মোহনীয় করে তোলে বা মায়াবী করে তোলে। তার মানে সেই গাছটার যতই অবস্টাকেল থাক, সে কিন্তু দিনে রাতে নিজেকে শক্তভাবে দাঁড় করিয়ে রেখেছে এবং খুব সুন্দরভাবে নিজের জীবনটাকে বয়ে নিয়ে চলেছে।